small bowel perforation may be free or contaminated and large bowel perforation. কারণ পারফোরেশন বলতে আমরা বুঝাই গ্যাস কন্টেনিং হলো ভিসকাস। তো গ্যাস কন্টেনিং হলো ভিসকাসে বলতে তোমার স্মল গার্ড অ্যান্ড লার্জ গার্ড অ্যান্ড স্টমাক, এই তো, তার সাথে গ্যাস নাই কোথাও। আচ্ছা, হিয়ার ইজ এ পিকচার অফ এ পারফোরেশন। দেখো যে ডিওডিনামে একটা পারফোরেশন আছে, খেয়াল করতে পারছো? স্টমাকের যে পিকচারে যে জায়গাটায় পারফোরেশন আছে ওটা ডিওডিনামের মধ্যে পড়ে, ফার্স্ট পার্ট অফ দি ডিওডিনাম, এন্টেরিয়র ওয়াল। এখন একটা পেশেন্টের পারফোরেশন হয়েছে, হাউ ইউ উইল ডায়াগনোজ এ কেস অফ পেপটিক আলসার পারফোরেশন অর ইন্টেস্টিনাল পারফোরেশন। প্রথম কথা হলো যে হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রিতে আমরা কি পাবো? ইউজুয়াল একটা এজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অ্যাবডোমিনাল পেইন থাকবে, ভমিটিং থাকবে, হিক্কাপ থাকবে। তারপরে হিস্ট্রিতে সে কোনো রিসেন্ট কোনো এন্ডোস্কোপিক প্রসিডিওর করেছে কিনা সেটা আমাদের জানার দরকার। ক্রনিক কোনো হিস্ট্রি আছে কিনা সেটা জানার দরকার, যেমন লং টাইম ধরে সে এনএসআইডি খায়, কি লং টাইম ধরে সে অ্যান্টি আলসার ড্রাগ খায় সেটা আছে কিনা, আর আছে কিনা হিস্ট্রি অফ এনএসআইডি ইউজার্স। এই কতগুলো জিনিস আমাদেরকে মাথায় নিয়ে তার কাছে আমাদের কোশ্চেন করতে হবে, ঠিক আছে? তাহলে পেশেন্টের একটা এজ আমাদের কাছে একটা ফ্যাক্টর, বিকজ ইট ইজ ভেরি মাচ আনকমন ইন আর্লি এজ, বাট ইট ইজ কমন ইন কেস অফ মিডল এজ অর লেট এজের দিকে যে। তো এজ একটা ফ্যাক্টর। তারপরে পেশেন্টের কোনো পেটে ব্যথা আছে আগের থেকে ছিল কিনা, বা রিসেন্ট অনসেট হয়েছে কিনা, তার কোনো হিক্কাপ আছে কিনা, এন্ডোস্কোপিক কোনো প্রসিডিওর সে করে এসেছে কিনা তোমার কাছে। সে হয়তো এসে বলতে পারলো যে আমি গতকালকে একটা কলোনোস্কোপি করেছি, কি আপাজিয়া এন্ডোস্কোপি করেছি, তারপর থেকে আমার পেটে ব্যথা শুরু হয়েছে, অ্যাবডোমেনটা ডিস্টেনশন হয়েছে অ্যান্ড সাস থিং। তাহলে তোমার একটা হিস্ট্রি থেকে তোমাকে একটা ইট উইল বি সাজেস্টিভ টু ইউ ফর ডায়াগনোসিস। তারপরে কখনো কোনো ট্রমা, সে হয়তো বললো যে হ্যাঁ আমি গতকালকে রাস্তায় যাচ্ছিলাম, ছিনতাইকারী স্ট্যাবড মি। তাহলে একটা ট্রমার হিস্ট্রি, তো পেনিট্রেশনের হিস্ট্রি তুমি পাচ্ছ। আর একটা পাচ্ছ কি যে এনএসআইডি ইউজ, সে হয়তো বলতে পারে যে আমি লং টাইম ধরে এনএসআইডি ইউজার। নাও এবার পেশেন্টকে তুমি এক্সামিন করবা। এক্সামিনটা করলে তোমাকে কি করতে হবে? প্রথমে তার জেনারেল কন্ডিশনটাকে অ্যাসেস করো, এরপরে এক্সামিন দি অ্যাবডোমেন ফর এনি এক্সটার্নাল সাইন্স অফ ইনজুরি লাইক অ্যাব্রেশন অ্যান্ড আদার ইকাইমোসিস অর আদার থিং। তাহলে অ্যাবডোমেনটা কোনো ইনজুরি আছে কিনা সেটা তোমার দেখতে হবে। অবজার্ভ দি পেশেন্টস ব্রিদিং প্যাটার্ন অ্যান্ড অ্যাবডোমিনাল মুভমেন্টস উইথ ব্রিদিং। আমরা নর্মালি একটা আমাদের যে ব্রিদিংয়ের প্যাটার্নের সাথে অ্যাবডোমিনাল মুভমেন্টের একটা প্যাটার্ন আছে যেটা আমরা জানি। ইট ইজ ওয়ান কাইন্ড ফর মেল অ্যান্ড অ্যানাদার কাইন্ড ফর ফিমেল। সেইটা কোনো অল্টার হয়ে গেছে কিনা সেটা আমাদের দেখার প্রয়োজন আছে। তারপরে আছে কি, টেন্ডারনেস অন পারকাশন মে সাজেস্ট পেরিটোনিয়াল ইনফ্লামেশন। তারপর যদি তুমি যে পালপেট করতে গেলে যদি দেখো যে টেন্ডারনেস আছে, তাহলে তোমাকে ধরতে হবে যে তাহলে নিশ্চয় পেরিটোনাইটিস ডেভেলপ করেছে, তাহলে হোয়াই দি অ্যাবডোমেন বিকাম টেন্ডার, তাই না? বাউল সাউন্ডটা তুমি দেখতে যাবে অসকালটেশনের সময়, দেখবা যে বাউল সাউন্ড ইজ ইউজুয়ালি অ্যাবসেন্ট থাকবে। Rectal and bimanual vaginal examination and pelvic examinations may help in assessing the conditions such as acute appendicitis, ruptured tube-ovarian abscess and perforated acute diverticulitis. তাহলে এই জিনিসগুলো আমরা জানি যে এগুলো অ্যাপেন্ডিক্স রাপচার করলেও পারফোরেশন হতে পারে, তারপরে পিআইডির থেকেও তোমাদের পারফোরেশন হতে পারে। এই সমস্ত ক্ষেত্রগুলোতে যদি আমরা বাইম্যানুয়াল ভ্যাজানাল এক্সামিনেশন অর রেক্টাল এক্সামিনেশন করি, দ্যাট মে হেল্প আস ফর making a diagnosis. Now you need some investigations. What are those investigations? There remains some baseline investigation আছে। baseline investigation always যে কোনো ডিজিজের জন্য আমরা baseline investigationটা সাজেস্ট করি। সেটা কি? রুটিন ব্লাড টেস্ট করি। এই পারফোরেশনের ক্ষেত্রে আমাদের baseline ইনভেস্টিগেশনে রুটিন ব্লাড টেস্টে, দ্যাট ইজ ব্লাড সিবিসি, আরবিএস, এতে আমাদের খুব একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ আমরা পাবো না, বাট উই অলওয়েজ হ্যাভ টু ডু ইট। তারপরে আমরা একটা ইলেকট্রোলাইট করতে হবে। ইয়েস, এখানে আমরা চেঞ্জ পাবো, যেহেতু পেশেন্টে ভমিটিং থাকবে, হিক্কাপ থাকবে, পেশেন্ট তোমাকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকবে। তারপরে লিভার ফাংশন টেস্ট করতে হবে, তো রিনাল ফাংশন টেস্ট, এগুলোতে তোমার রিনাল ফাংশন টেস্ট এগুলো সিগনিফিক্যান্ট না এর সাথে, বাট ইউ হ্যাভ টু ডু ইট। এরপরে আসো তোমার স্পেসিফিক ইনভেস্টিগেশন। তোমাকে প্রথম কথা হলো যে এক্স রে অ্যাবডোমেন ইন ইরেক্ট পর্চার।
এইটা হলো একটা সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, ইট ইজ চিপ অ্যান্ড ইজিলি অ্যাভেলেবল টেস্ট, যেটা সব জায়গায় করা যায়। এটা করলে আমরা বুঝতে পারি ইয়েস আওয়ার পেশেন্ট ইজ সাফারিং ফ্রম পারফোরেশন বাই অবজার্ভিং এ ফ্রি গ্যাস আন্ডার দি রাইট ডোম অফ ডায়াফ্রাম। তারপরে আলট্রাসোনোগ্রাফিতে আমাদের বলতে পারে যে সেখানে পেটের ভিতরে থিক ফ্লুইড আছে, এখানে ইন্টেস্টিনাল ফ্লুইডগুলোর কন্টেন্টগুলো সব তো বাইরে বেরিয়ে আসবে, তো ওটা আলট্রাসোনোগ্রাফি তোমাকে বলবে যে অ্যাবডোমেনের ভিতরে প্রচুর ফ্লুইড আছে, এটা থিক ইন নেচার। তারপরে ল্যাপারোস্কোপি করেও আমরা যদি কোনো কিছু ডায়াগনোসিস হচ্ছে না, আমরা ল্যাপারোস্কোপ করলেও আমরা ডাইরেক্টলি ভিজুয়ালাইজ করতে পারি। আরেকটা আছে কি পেরিটোনাল ডায়াগনস্টিক ট্যাপ আছে, এটা জেনে রাখো, বাট ইউজুয়ালি উই ডোন্ট ডু ইট। আর হচ্ছে ফাইন ক্যাথেটার পেরিটোনাল সাইটোলজি, এগুলো তোমাদের জেনে রাখার দরকার, বাট এগুলো আমরা কখনো প্র্যাকটিস করি না। আগে কখনো হয়তো করতে হতো, বাট নাওয়াডেজ এটা করি না আমরা। আলট্রাসোনোগ্রাফি, এক্সরে অ্যাবডোমেন, এগুলো দিয়েই উই আর এবল টু কনফার্ম আওয়ার ডায়াগনোসিস। হিয়ার ইজ এ পিকচার, এটাকে চেস্ট এক্সরেও বলতে পারো, প্লেন এক্সরে অ্যাবডোমেন ইন ইরেক্ট পশ্চারও বলতে পারো। অ্যারো দিয়ে আমরা ইন্ডিকেট করছি যে রাইট ডোমেন নিচে দেখো ফ্রি গ্যাস শ্যাডো, হ্যাভ ইউ সিন ইট? তো যখন পারফোরেশন হয় গ্যাস কন্টেনিং হলো ভিসকাসে, তখন এই গ্যাসটা রিলিজ হয়ে যায় পেরিটোনাল ক্যাভিটিতে, এবং এরা যখন ইরেক্ট পড়ছে, মানে আমরা যখন দাঁড়িয়ে থাকি, গ্যাসটা সবসময় উপরের দিকে থাকবে। গ্যাসের নেচার ইজ অলওয়েজ উপর দিকে থাকবে। তো উপরের দিকে উঠতে গেলে অ্যাবডোমেন এবং চেস্টের ভিতরে ব্যারিয়ারটা হচ্ছে কি ডায়াফ্রাম। তো ডায়াফ্রামটা লেফট লোবের যে উপরে যে ডায়াফ্রামটা আছে, লেফট ডায়াফ্রাম যেখানে আছে, ওর জাস্ট বিনিতে তোমার ফান্ডাস অফ দি স্টমাকটা একদম ওর সাথে লেগে থাকে, কারণ বিকজ ফান্ডাসেও একটা গ্যাস থাকে, নর্মাল গ্যাস থাকে, যার ফলে ওখানে ওরা স্পেস পায় না, এই যে ফ্রি গ্যাসটা ওখানে অ্যাকুমুলেশন হতে পারে না। বাট রাইট সাইডে এসে লিভারের উপরে ওরা ইজিলি উঠে যেতে পারে, লিভারের উপরে যায় ডায়াফ্রামটাকে ওরা উপরে আপ করে দিয়েছে, পুশ আপ করেছে। তাহলে ডায়াফ্রাম এবং লিভারের ভিতরে একটা গ্যাপ সৃষ্টি করেছে, যেখানে তোমার ফ্রি গ্যাসটা অ্যাকুমুলেশন হয়েছে। ক্লিয়ার? সেটা আমরা পিকচারে দেখতে পাচ্ছি যে ব্ল্যাক মার্কিং, অ্যারো মার্কিং দিয়ে আমরা দেখাচ্ছি ফ্রি গ্যাস আন্ডার দি রাইট ডোম অফ ডায়াফ্রাম। নেভার সে দ্য লেফট ডোম। ওই দেখো লেফট ডোমের ওখানে একটা গ্যাস শ্যাডো দেখা যাচ্ছে কিন্তু, বাট ইট ইজ এ ফান্ডিক গ্যাস শ্যাডো। তাহলে এই যে ইরিটেন্ট সাবস্টেন্সগুলো যখন পেরিটোনাল ক্যাভিটিতে চলে আসছে, তখন পেরিটোনিয়ামের কন্ট্যাক্টে আসছে এবং গাটের সেরোসাল লেয়ারের কন্ট্যাক্টে আসছে, অ্যান্ড বোথ প্লেস আর হাইলি সেন্সিটিভ, এবং এখানে একটা ইরিটেশনের সৃষ্টি হচ্ছে। তাহলে যখনই লিক হচ্ছে, লিকটা কিন্তু সাডেনলি হচ্ছে, লিকটা কিন্তু বলে কয়ে আসছে না যে ইয়েস আমি আসছি, তা না, সাডেনলি একটা উইক পয়েন্ট ছিল, সাডেনলি সেখান থেকে লিক হয়ে গেছে, অ্যান্ড স্টমাক মানে ইনসাইড দি কন্টেন্ট গেট এসকেপড ইনসাইড দি পেরিটোনাল ক্যাভিটি। তাহলে পেশেন্ট যখনই তোমাকে সাডেনলি এটা লিক হচ্ছে, সাডেনলি কন্টেন্টগুলো, ইরিটেন্ট সাবস্টেন্সগুলো তোমার কন্ট্যাক্টে আসছে, তখনই কি হলো, তো সিমটম শুরু হচ্ছে। তাহলে তোমাকে প্রথম বলতে হবে যে সাডেন অনসেট অফ সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন ইন দি অ্যাবডোমেন। ফার্স্ট পেশেন্ট এসে বলবে যে হঠাৎ করে আমার পেটের ভিতরে সাংঘাতিক রকম জ্বালা পোড়া সৃষ্টি হল, অ্যাগোনাইজিং পেন। এই পেনটা যদি এই ধরনের পেশেন্ট তোমাদের দেখার সৌভাগ্য হয়, তো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের অস্থিরতা নিয়ে পেশেন্ট আসে, ছটফট করতে থাকে। তারা বলবে যে আমার পেট একদম ফেটে যাচ্ছে, যন্ত্রণায় অস্থির হয়ে যায়, কারণ অ্যাসিড যখন কন্ট্যাক্টে আসছে তখন তার চেয়ে পেইনফুল কন্ডিশন আর তার নাই। তাহলে সাডেন অনসেট অফ অ্যাবডোমিনাল অ্যাগোনাইজিং পেইন ইন দি অ্যাবডোমেন। এবং এটা কেন হচ্ছে? ডিউ টু কেমিক্যাল পেরিটোনাইটিস, যে ওখানে যেসব ইরিটেন্ট সাবস্টেন্সগুলো পেরিটোনিয়ামের সাথে লাগছে, গাট ওয়ালে লাগছে, সেই জন্য এটাকে আমরা বলছি, ভাগ করেছি এটা স্টেজ অফ কেমিক্যাল পেরিটোনাইটিস। সেখানে কি হচ্ছে দেখো, ইমিডিয়েটলি আফটার পারফোরেশন গ্যাস্ট্রিক অ্যান্ড ডিউডিনাল কন্টেন্টস লিক ইনটু দি পেরিটোনাল ক্যাভিটি অ্যান্ড প্রডিউসেস সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন ইন দি রাইট হাইপোকন্ড্রিয়াম। It is mainly hydrochloric acid which produces pain. আচ্ছা, এরপরে আসছে কি, দেয়ার মে বি এপিসোডস অফ কফি গ্রাউন্ড ভমিটাস ফলোড বাই ম্যালিনা লেটার। তো আমাদের অ্যাবডোমেনের একটা প্রপার্টি আছে, কোনো অবনক্সাস জিনিসের কন্ট্যাক্টে যদি এসে থাকে, তারা সেগুলোকে এলিমিনেট করার চেষ্টা করে। তখন বডি কি করে, একটা ভমিটিংয়ের মানে এপিসোড স্টার্ট হয়, যাতে করে সে মনে করতে পারে যে আমার এখান থেকে কিছু জিনিস যদি বাইরে বের হয়ে যায়, আই উইল গেট রিলিফ। তো সেখানে তাহলে কিছু ভমিটিংয়ের সৃষ্টি হয়, তাহলে পেন
ভমিটিং থাকলো। তারপরে এই পেশেন্টের এবার কি জেনারেল সিমটমে কি আসছে দেখো, পেশেন্ট বিকাম রেস্টলেস, পালস রেট ইনক্রিজেস, দি পেশেন্ট ইজ পেল অ্যান্ড অ্যাংশাস। তারপরে কি আসছে, ব্লাড প্রেশার মে নর্মাল ইন দি ইনিশিয়াল ফিউ আওয়ার্স। পার অ্যাবডোমেনে কি পাবা, দেয়ার ইজ গার্ডেলিং অ্যান্ড রিজিডিটি অফ দি অ্যাবডোমিনাল ওয়াল। কেন, পেরিটোনিয়ামে যখন ইরিটেশন হয়েছে তখনই পেন সৃষ্টি হয়েছে, তখন বডি মনে করছে কি যদি এই পেরিটোনিয়ামটা মুভমেন্ট না হয় তাহলে মনে হয় পেনটা কম হতে পারে। এটা বডির কিন্তু মানে ডিফেন্স মেকানিজমের একটা অংশ। তখন বডি কি করলো, পেরিটোনিয়ামের মুভমেন্টটাকে স্টপ করে দিল। তাহলে স্টপ করে দিলে অ্যাবডোমেনটা তখন রিজিড হয়ে গেল। ঠিক আছে, রিজিড হয়ে গেল, অ্যাবডোমেন চুপচাপ দাঁড়ায় আছে, কোনো মুভমেন্ট হচ্ছে না। বডি মনে করছে যে পেরিটোনিয়াম যেহেতু রেসপিরেশনে সে মুভমেন্ট করে, ওই মুভমেন্টে স্টপ করতে পারলে মনে হয় পেশেন্ট একটু ইমপ্রুভমেন্ট হবে। তো সেই জন্য অ্যাবডোমেনটা বিকাম রিজিড। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি কি পার অ্যাবডোমেনে কী পাবো, গার্ডেলিং অ্যান্ড রিজিডিটি অফ দি অ্যাবডোমিনাল ওয়াল। তখন পেটটা যেমন নরম থাকে, হাত দিয়ে দেখতে গেলে থাকবে শক্ত পাবা, এবং অ্যাবডোমিনাল যে মুভমেন্টটা আগে বলেছিলাম দেখতে, সেই মুভমেন্টটা তোমার নাই, অ্যাবডোমিনাল মুভমেন্ট ইজ স্টপড। ঠিক আছে, তারপরে কি আসছে, রিবাউন্ড টেন্ডন ইজ প্রেজেন্ট অল ওভার দি অ্যাবডোমেন অ্যান্ড দিস সাইন ইজ কল্ড ব্লুমবার্গ সাইন। তাহলে রিবাউন্ড টেন্ডারনেস জিনিসটা কি আমরা জানি নিশ্চয়ই। আচ্ছা, তাহলে রিবাউন্ড টেন্ডারনেসটা এখানে পজিটিভ হবে। এবার হলো কি পারকাশন যদি তুমি অ্যাবডোমেনে করো, লিভার ডালনেস ইজ অবলিটারেটেড বিকজ কালেকশন অফ ফ্রি গ্যাস আন্ডার দি রাইট ওম অফ ডায়াফ্রাম। তাহলে নর্মালি পারকাশন নোট হচ্ছে কি টিম্প্যানিক থাকবে এবং লিভার ডালনেস প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, তো এইটাই তো হলো নর্মাল অ্যাবডোমিনাল পারকাশন নোট, বাট এখানে অল্টার্ড হয়ে গেল। ওরা তোমার মানে সাউন্ডটা যেহেতু তোমার গ্যাস কন্টেন্ট, এটা টিম্প্যানিক হবে ঠিক আছে, কিন্তু লিভার ডালনেসটা বিকাম অবলিটারেটেড, ওখানেও টিম্প্যানিক সাউন্ড পাবা তুমি। আচ্ছা, তাহলে দিস স্টেজ ইজ সিন ফর অ্যাবাউট 2 to 4 আওয়ার্স ফ্রম দি টাইম অফ পারফোরেশন। তাহলে আর্লি স্টেজে কি হচ্ছে, সাডেন অনসেট অফ সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন ইন দি আপার রাইট আপার অ্যাবডোমেন, অ্যাবডোমেন বিকাম রিজিড, আর পেশেন্ট বিকাম অ্যাংশাস অ্যান্ড রেস্টলেস। ঠিক আছে, তাহলে আমরা কেন এটা হচ্ছে সেটার ব্যাখ্যা আমরা পেলাম। নাও স্টেজ অফ রিয়াকশান। এখন পেরিটোনিয়াম তো প্রথম চান্সেই যখন ওই ইরিটেশন হয়েছে তখনই তো সব কাজ বন্ধ করে দিয়ে বসে আছে, কিন্তু ইন দ্যাট স্টেজ তোমার পেরিটোনিয়াম মনে করছে যে আমি যদি কিছু, নর্মালি তো পেরিটোনিয়াম কিছু ফ্লুইড সিক্রেট করে, আমরা তো জানি পেরিটোনিয়াল ফ্লুইড সিক্রেটেড ফ্রম দি পেরিটোনিয়াম। ওরা তখন করে কি এই ফ্লুইড সিক্রেশনটা ট্রিমেন্ডাসলি বাড়িয়ে দেয়। তাদের আইডিয়াটা হলো এটা, যদি আমি ফ্লুইড সিক্রেশনটা বেশি করি তাহলে হয়তো বা ইরিটেন্ট সাবস্টেন্সটা মে বিকাম ডাইলুটেড অ্যান্ড ইরিটেশন উইল বি মিনিমাম। তো সেই আইডিয়া নিয়ে পেরিটোনিয়াল সিক্রেশন উইল বি ইনক্রিজড অটোমেটিক্যালি। তো এটাকে আমরা বলছি যে স্টেজ অফ রিয়াকশান, পেরিটোনিয়ামের রিয়াকশান। দি পেরিটোনিয়াম রিয়াক্টস টু দি কেমিক্যাল ইরিটেন্টস বাই সিক্রেটিং পেরিটোনিয়াল ফ্লুইড। অ্যাজ এ রিজাল্ট দিস হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড বাইল আর ডাইলুটেড বাই দি পেরিটোনিয়াল সিক্রেশনস। তাহলে এখানে তোমাকে যে সমস্ত মানে ইরিটেন্ট সাবস্টেন্স ছিল সেগুলো একটু ডাইলুটেড হয়ে গেল এবং ইরিটেশনটা একটু কম হলো, এবং এবিট ইমপ্রুভমেন্ট হলো ইন সিমটমস, হেন্স ইট ইজ অলসো কল্ড স্টেজ অফ ডিলুশন অর স্টেজ অফ ইলুশন। তো এই সময় কিন্তু তোমার কিন্তু সিমটমটা একটু পেশেন্ট একটু মানে রিলিফ ফিল করবে। তো এরপরে আসছে কি দেখো, এই সময় তুমি জেনারেল সিমটমে কি পাবে, পালস ইজ ফিবল মোর দ্যান 120 পার মিনিট, পালস ট্যাকিকার্ডিয়া থাকবে বাট পালস বিকাম ফিবল, 120 থেকে 1 পার মিনিটের মতো হবে। প্রেশার হাইপোটেনশন পারসিস্ট করবে, এভিডেন্স অফ ডিহাইড্রেশন ডিউ টু লস অফ ফ্লুইড ইনটু পেরিটোনিয়াল ক্যাভিটি, তাহলে ডিহাইড্রেশনটা ইনক্রিজ করবে। আর হবে কি শিফটিং ডালনেস প্রেজেন্ট। একটা পেশেন্ট তুমি পারকাশন করছো, পারকাশন করতে করতে তুমি যেভাবে পারকাশন করতে হয় রাইট টু লেফট, তুমি পারকাস করতে করতে এক জায়গায় এসে দেখলে যে আমরা পেশেন্টকে পারকাশন নোটটা ডাল হয়েছে। ঠিক আছে, তো তাহলে তুমি ওখানে ফিল করলে যে আমি রাইট সাইড থেকে পারকাস করতে করতে আসছি, আস্তে আস্তে মিড লাইনে এসে আমি ডাল পেয়েছি। আচ্ছা, এইবার পেশেন্টটাকে তুমি এক পাশে কাত করে দাও, যে পাশ থেকে তুমি পারকাস করতে করতে এসেছো ওই পাশে তুমি তাকে কাত করে দাও, দিলে হলো কি কিছু জিনিস শিফট হয়ে ডাইনে চলে আসলো। তারপরে
হ্যাঁ, ওয়েট করতে হবে যে ওর ভিতরে যে ম্যাটেরিয়ালগুলো আছে ওগুলো শিফট হওয়ার জন্য। তারপরে যখন তুমি আবার পারকাস করবা আবারও তখন তুমি ডাল পাবা। ইট ইজ কল্ড শিফটিং ডালনেস। আর হাত দিয়ে ধরে দেখতে হয়, এটা হচ্ছে মেথড হাউ টু ফ্লুইড ফিল দেখতে হয় হাত দিয়ে, ঠিক আছে? শিফটিং ডালনেসের সময় হাত দিয়ে দেখতে হয় না। এটা কিন্তু একদম বেসিক জিনিস, শিফটিং ডালনেস দেখতে হবে। তাহলে এই ধরনের পেশেন্টকে শিফটিং ডালনেসটা আমরা পাবো, কারণ অ্যাবডোমিনাল ক্যাভিটি ইজ ফুল অফ তোমার ফ্লুইড অ্যান্ড গ্যাস, ঠিক আছে? তো ডাল হবে কি, গ্যাসের উপরে যখন আমি পারকাস করবো তখন কি ডাল পাবো? নো, তখন টিম্পেনিক পাবো। যখন ফ্লুইডের উপরে আমি তখন ডাল পাচ্ছি। এবার কাজ করে দিলাম, একটু 10 সেকেন্ড ওয়েট করলাম, ওই ফ্লুইডগুলো নেমে গেল, তখন আবার দেখবো এরপরে থেকে ডাল পাচ্ছি, ঠিক আছে? দিস ইজ হচ্ছে শিফটিং ডালনেস। তাহলে শিফটিং ডালনেস থাকছে, ডিহাইড্রেশন তো প্রচুর পরিমাণে থাকবে, abdominal is distended due to fluid and paralytic ileus, bowel sounds are absent, গার্ডলিং অ্যান্ড রিজিডিটি আর ওরসেন, যে আগে যেটা মাসেল গার্ড হয়েছিল সেটা আরও বেশি বেড়ে গেল সেটাকে। তাহলে এই পর্যন্ত আসলে স্টেজ অফ রিয়াকশান। তাহলে এই স্টেজে আমরা কি পাচ্ছি, পেশেন্ট তোমাকে বলবে যে হ্যাঁ কিছু সময় পরে আমার ব্যথাটা একটু কম মনে হচ্ছে, আই এম ফিলিং এ বিট বেটার, কিন্তু ইট ইজ নট দি বেটার, এটা হচ্ছে ডিউ টু যে ইরিট্যান্ট সাবস্টেন্সগুলো ডাইলিউট হয়ে গেছে সেই জন্য। ওই সময় তুমি ভাইটাল সাইনগুলো যদি দেখো, দেখবা পালস রেট অনেক বেশি অ্যান্ড ইট ইজ ফিবল। তাহলে ফিবল ইন্ডিকেট কী করছে, পেশেন্ট ইজ গোয়িং টু ডাউন, তাই তো, আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। তারপরে তার শিফটিং ডালনেস থাকছে। এরপরে আসলো কি, স্টেজ অফ ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। আমরা জানি যে নর্মালি গাটের ভিতরে প্রচুর পরিমাণে অর্গানিজম থাকে। তো এই অর্গানিজমগুলো যখনই একবার ওরা সুযোগ পেয়েছে বাইরে আসার, তখন ওরা মাল্টিপ্লিকেশান হয়। মাল্টিপ্লিকেশান হলে তখন একটা ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন সৃষ্টি হয়, এটাকে আমরা বলছি ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। তাহলে প্রথম হয়েছে কেমিক্যাল পেরিটোনাইটিস, এখন আমরা বলছি যে ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হচ্ছে ব্যাকটেরিয়াটা পেরিটোনিয়ামকে ইনভলভ করে ফেলছে, ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস ডেভেলপ করেছে, অ্যান্ড দি পেরিটোনিয়াম কন্টেন্টস গেট কন্টামিনেটেড উইথ গ্রাম নেগেটিভ অর্গানিজমস রিজাল্টিং ইন দি ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। দি পেশেন্ট বিকাম সিভিয়ারলি ইল। যখনই একবার ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশান হচ্ছে, ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন শুরু হয়েছে, তখন পেশেন্ট কি ইমপ্রুভ করবে না ডিটোরেট করবে? অবভিয়াসলি ডিটোরেট করবে। পেশেন্ট বিকাম সিভিয়ারলি ইল, ডিহাইড্রেটেড, টক্সিক উইথ ড্রয়িং অফ চিকস, দি টাং ইজ ড্রাই অ্যান্ড কোটেড বাট উইথ ব্রাইট আইস। এটাকে আমরা একসাথে বলি হিপোক্রেটিক ফেসিস, ঠিক আছে? দেখো এই চেহারাটা দেখো, হিপোক্রেটিক ফেসিস, ঠিক আছে? তাহলে এই পেশেন্টটা এই চেহারাটা কখনো ভুলবা না, মনে রাখবা যখন পেশেন্ট তোমাদের কাছে আসবে তখন যেন এই সিনারিওটা চোখের সামনে ভেসে ওঠে। একটা পেশেন্ট পারফোরেশন হয়েছে, তার ফেশিয়াল এক্সপ্রেশন দেখো, এ আমাদের বাঙালি না, দ্যাট ইজ হোয়াই ওর ফেশিয়াল এক্সপ্রেশনটা আমাদের দেশীয়র সাথে মিশছে না, বাট ক্যারেক্টারিস্টিক্যালি এইরকমই সে পেশেন্ট থাকবে। সেপ্টিসেমিক শক থাকছে, সাস অ্যাজ ফিবল থ্রেডি পালস, কোল্ড পেরিফেরিস, শ্যালো রেসপিরেশন, হাই গ্রেড ফিভার অ্যান্ড পারসিস্টেন্স হাইপোটেনশন আর প্রেজেন্ট। গ্রস অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে, গার্ডলিং রিজিডিটি, অ্যাবডোমিনাল ডিস্টেনশন অল ওভার দি সাজেস্ট জেনারেলাইজড পেরিটোনাইটিস।